সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি পড়ে শোনাচ্ছি সুকুমার রায়ের লেখা ব্যোমকেশের মাঞ্জা। টোকিও, কিয়োটো, নাগাসাকি, ওকোহামা বোর্ডের উপর প্রকাণ্ড ম্যাপ ঝুলিয়ে হারানচন্দ্র জাপানের প্রধান নগরগুলি দেখিয়ে যাচ্ছে। এরপরেই ব্যোমকেশের পালা, কিন্তু ব্যোমকেশের সে খেয়ালই নেই। কাল বিকেলে ডাক্তারবাবুর ছোট্ট ছেলেটার সঙ্গে প্যাচ খেলতে গিয়ে তার দুটো ঘুড়ি কাটা গিয়েছিল। সেই কথাটা ব্যোমকেশ কিছুতেই আর ভুলতে পারছে না। তাই সে বসে বসে সুতোর জন্য কড়া রকমের একটা মাঞ্জা তৈরির উপায় চিন্তা করছে। চিনে শিরিষ গালিয়ে তার মধ্যে বোতল চুর আর করে এমেরি পাউডার মিশিয়ে সুতোয় মাখালে পর কীরকম চমৎকার মাঞ্জা হবে সেই কথা ভাবতে ভাবতে উৎসাহে তার দুই চোখ কড়িকাঠের দিকে গোল হয়ে উঠেছে। মনে মনে মাঞ্জা দেওয়া ঘুড়ির সুতোটা সবই তালগাছের আগা পর্যন্ত উঠে আশ্চর্য কায়দায় ডাক্তারের ছেলের ঘুড়িটাকে কাটতে যাচ্ছে। এমন সময় গম্ভীর গলায় ডাক পড়ল, ব্যোমকেশ, এসো দেখি। ওই রকম ভীষণ উত্তেজনার মধ্যে সুতো, মাঞ্জা, ঘুড়ির প্যাচ সব ফেলে আকাশের উপর থেকে ব্যোমকেশকে হঠাৎ নেমে আসতে হলো একেবারে চীন দেশের মধ্যিখানে। একে তো ও দেশটার সঙ্গে তার পরিচয় খুব বেশি ছিল না, তার উপর যাও দু একটা চীন দেশি নাম সে জানতো, ওরকম হঠাৎ নেমে আসবার দরুন সেগুলো তার মাথার মধ্যে কেমন বিচ্ছিরি রকম ঘণ্ট পাকিয়ে গেল। পাহাড়, নদী, দেশ, উপদেশের মধ্যে ঢুকতে না ঢুকতেই বেচারা বেমালুম পথ হারিয়ে ফেলল। তার কেবলই মনে হতে লাগলো যে চীন দেশের চিনে শিরিষ, তাই দিয়ে হয় মাঞ্জা। মাস্টার মশাই দুইবার তাড়া দিয়ে যখন তৃতীয়বার চড়া গলায় বললেন, চীন দেশের নদী দেখাও, তখন বেচারা একেবারে দিশেহারা আর মরিয়া মতন হয়ে বললে, সাংহাই। সাংহাই বলবার আর কোনো কারণ ছিল না। বোধহয় তার সেজো মামার যে স্ট্যাম্প সংগ্রহের খাতা আছে তার মধ্যে ওই নামটাকে সে পেয়ে থাকবে। বিপদের ধাক্কায় হঠাৎ কেমন করে ওইটাই তার মুখ দিয়ে বেরিয়ে পড়েছে। গোটা দুই চর্চাপড়ের পর ব্যোমকেশবাবু তার কানের উপর মাস্টারমশাইয়ের প্রবল আকর্ষণ অনুভব করে বিনা আপত্তিতে বেঞ্চের উপর আরোহণ করলেন। কিন্তু কান দুটো জুড়োতে না জুড়োতেই মনটা তার খেই হারানো ঘুড়ির পিছনে উধাও হয়ে আবার সুতোর মাঞ্জা তৈরি করতে বসল। সারাটা দিন বকুনি খেয়েই তার সময় কাটল। কিন্তু এর মধ্যে কত উঁচু ধরের মাঞ্জা দেওয়া সুতো তৈরি হলো আর কত যে ঘুড়ি গন্ডায় গন্ডায় কাটা পড়ল সে জানে কেবল ব্যোমকেশ। বিকেলবেলায় সবাই যখন বাড়ি ফিরছে তখন ব্যোমকেশ দেখল ডাক্তারের ছেলেটা দোকানের সামনে দাঁড়িয়ে মস্ত একটা লাল রঙের ঘুড়ি কিনছে। দেখে ব্যোমকেশ বন্ধু পাঁচকড়িকে বলল, দেখেছিস পাঁচু, আমাদের দেখিয়ে দেখিয়ে আবার ঘুড়ি কেনা হচ্ছে, এসব কিন্তু নেহাত বাড়াবাড়ি, না হয় দুটো ঘুড়িই কেটেছিস বাপু, তার জন্যে এত কি গিরিমবাড়ি। এই বলে সে পাঁচুর কাছে তার মাঞ্জা তৈরির মতলবটা খুলে বলল। শুনে পাঁচু গম্ভীর হয়ে বলল, তা যদি বলিস, তুই আর মাঞ্জা তৈরি করে ওদের সঙ্গে পারবি ভেবেছিস? ওরা হলো ডাক্তারের ছেলে, নানা রকম ওষুধ মশলা জানে। এই তো সেদিন ওর দাদাকে দেখলুম শানের উপর কি একটা আড়ক ঢেলে দিলে আর ভস ভস করে গ্যাজালের মতো তেজ বেরুতে লাগলো। ওরা যদি মাঞ্জা বানায় তাহলে কারও মাঞ্জার সাধ্যি নেই যে তার সঙ্গে পেরে ওঠে। শুনে ব্যোমকেশের মনটা কেমন দমে গেল। তার ধ্রুব রকম বিশ্বাস হলো যে ডাক্তারের ছেলেটা নিশ্চয়ই কোনো আশ্চর্য রকম মাঞ্জার খবর জানে, তা নইলে ব্যোমকেশের চাইতেও 4 বছরের ছোট হয়ে সে কেমন করে তার ঘুড়ি কাটল। ব্যোমকেশ স্থির করল যেমন করে হোক ওদের বাড়ির মাঞ্জা খানিকটা জোগাড় করতেই হবে। সেটা একবার আদায় করতে পারলে তারপর সে ডাক্তারের ছেলেকে দেখে নেবে। বাড়ি গিয়ে তাড়াতাড়ি জলখাবার সেরে নিয়েই ব্যোমকেশ দৌড়ে গেল ডাক্তারবাবুর ছেলেদের সঙ্গে আলাপ করতে। সেখানে গিয়ে সে দেখে কি, কোণের বারান্দায় বসে সেই ছোট্ট ছেলেটা একটা ডাক্তারি খলের মধ্যে কি যেন মশলা ঘাটছে। ব্যোমকেশকে দেখে সে একটা চৌকির তলায় সব লুকিয়ে ফেলে সেখান থেকে সরে পড়ল।
ব্যোমকেশ মনে মনে বললে, বাপু হে, এখন আর লুকিয়ে করবে কি, তোমার আসল খবর আমি পেয়েছি। এই বলে সে এদিক ওদিক তাকিয়ে দেখলে কেউ কোথাও নেই। একবার সে ভাবল কেউ আসলে পর একটুখানি চেয়ে নেব। আবার মনে হলো কি জানি, চাইলে যদি না দেয়। তারপর ভাবলে, দূর, ভারী তো জিনিস, তা আবার চাইবার দরকার কি। এই এতটুকু মাঞ্জা হলেই প্রায় 200 গজ সুতোয় শান দেওয়া হবে। এই ভেবে সে চৌকির তলা থেকে এক খাবলা মশলা তুলে নিয়েই এক দৌড়ে বাড়ি এসে হাজির। আর কি তখন দেরি সয়? দেখতে দেখতে দক্ষিণের বারান্দা জুড়ে সুতো খাটিয়ে মহা উৎসাহে তার মাঞ্জা দেওয়া শুরু হলো। যাই বলো, মাঞ্জাটা কিন্তু ভারী অদ্ভুত। কই, তেমন কড়কড় করছে না তো। বোধহয় খুব মিহি গুঁড়োর তৈরি, আর কালো কাচের গুঁড়ো। দুঃখের বিষয়, বেচারার কাজটা শেষ না হতেই সন্ধ্যা হয়ে এলো। আর তার বদ্দা এসে বললে, যা যা, আর সুতো পাকাতে হবে না, এখন পর্গে যা। সে রাত্রিরে ব্যোমকেশের ভালো করে ঘুমই হলো না। সে স্বপ্ন দেখলে যে ডাক্তারের ছেলেটা হিংসে করে তার চমৎকার সুতোয় জল ফেলে সব নষ্ট করে দিয়েছে। সকাল হতে না হতেই ব্যোমকেশ দৌড়ে গেল তার সুতোর খবর নিতে। কিন্তু গিয়েই দেখে কে এক বুড়ো ভদ্রলোক ঠিক বারান্দার দরজার সামনে বসে তার দাদার সঙ্গে গল্প করছেন, তামাক খাচ্ছেন। ব্যোমকেশ ভাবলে, দেখো তো কি অন্যায়, এর মধ্যে থেকে এখন সুতোটা আমি আনি কি এমন করে। যা হোক, খানিকক্ষণ ইতস্তত করে সে খুব সাহসের সঙ্গে গিয়ে চট করে তার সুতো খুলে নিয়ে চলে আসছে। এমন সময় হঠাৎ কাস্তে গিয়ে বুড়ো লোকটির কলকে থেকে খানিকটা টিকে গেল মাটিতে পড়ে। বৃদ্ধ তখন ব্যস্ত হয়ে হাতের কাছে কিচ্ছু না পেয়ে ব্যোমকেশের সেই মাঞ্জা মাখানো কাগজটা দিয়ে টিকেটাকে তুলতে গেলেন। সর্বনাশ! যেমন টিকের উপর কাগজ ছোঁয়ানো, অমনি কিনা ভস ভস করে কাগজ জ্বলে উঠে ভদ্রলোকের আঙুল টাঙুল পুড়ে আর বারান্দার বেড়ায় আগুন টাগুন লেগে এক হুলুস্থুল কাণ্ড। অনেক চেঁচামেচি, ছোটাছুটি আর জল ঢালাঢালির পর যখন আগুনটুকু নিভে এলো আর ভদ্রলোকের আঙুলের ফোসকায় মলম দেওয়া হলো, তখন তার দাদা এসে তার কান ধরে বললেন, হতভাগা, কি রেখেছিলি কাগজের মধ্যে বলতো? ব্যোমকেশ কাঁদো কাঁদো হয়ে বললে, কিচ্ছু তো রাখিনি, খালি সুতোর মাঞ্জা রেখেছিলাম। দাদা তার কৈফিয়তটাকে নিতান্তই আজগুবি মনে করে, আবারই আর কি হচ্ছে বলে বেশ 2-4 ঘা কষিয়ে দিলেন। বেচারা ব্যোমকেশ এই বলে তার মনকে খুব খানিক সান্ত্বনা দিল যে আর যাই হোক, তার সুতোটুকু রক্ষা পেয়েছে। ভাগ্যিস সে সময় মতো খুলে এনেছিল, নইলে তার সুতোও যেত, পরিশ্রমও নষ্ট হতো। বিকেলে সে বাড়ি এসেই চটপট ঘুড়ি আর লাটাই নিয়ে ছাদের উপর উঠল। মনে মনে বলল, ডাক্তারের পো আজ একবার আসুক না, দেখিয়ে দেব প্যাচ খেলাটা কাকে বলে। এমন সময় পাঁচকড়ি এসে বড় বড় চোখ করে বললে, শুনেছিস? ব্যোমকেশ বললে, না, কি হয়েছে? পাঁচু বললে, ওদের সেই ছেলেটাকে দেখে এলুম, সে নিজে নিজে দেশলাইয়ের মশলা বানিয়েছে আর চমৎকার লাল নীল দেশলাই তৈরি করেছে। ব্যোমকেশ হঠাৎ লাটাই ঠাটাই রেখে এত বড় হা করে জিজ্ঞেস করলে, দেশলাই কি রে, মাঞ্জা বল। শুনে পাঁচু বেজায় চটে গেল। বলছি লাল নীল আলো জ্বলছে, তবু বলবে মাঞ্জা? আচ্ছা গাধা, যা হোক। ব্যোমকেশ কোনো জবাব না দিয়ে দেশলাইয়ের মশলা মাখানো সুতোটার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল। ঠিক সেই সময় ডাক্তারদের বাড়ি থেকে লাল রঙের ঘুড়ি এসে ঠিক ব্যোমকেশেরই মাথার উপর ফরফর করে তাকে যেন ঠাট্টা করতে লাগলো। তখন সে তাড়াতাড়ি নিজের ঘরে বিছানায় গিয়ে শুয়ে পড়ল। বলল, আমার অসুখ করেছে। আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন।